নিশ্চয়ই 5ই আগস্টে তাদের পালিয়ে যাবার পরে এই রীতি নিশ্চয়ই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখের সাথে আমরা খেয়াল করলাম যে এই রীতি বন্ধ হয় নাই। একটি রাজনৈতিক দল যাদের একটি অন্য পরিচয় আছে, জনগণ যাদেরকে একটি ভিন্ন পরিচয় চিনে, জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। আপনারা চিনেন কারা তারা গুপ্ত? বাংলাদেশের রাজনীতিতে কারা সেই গুপ্ত? চেনেন আপনারা, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বর্তমানে বাংলাদেশে এক নতুন জালেমের আবির্ভাব হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। কেন? প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজারো বছর ধরে এই বাংলাদেশে নারী পুরুষ সকলে মিলে মাঠে কাজ করে। বাংলাদেশে যেমন কৃষক ভাইরা কাজ করে মাঠে, একইভাবে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কৃষানীর বোনরাও তারা মাঠে কাজ করে। প্রিয় ভাই বোনেরা, শুধু মাঠেই নয়, বিভিন্ন কল কারখানায় আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা তারা পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারা যে গার্মেন্ট শিল্প নিয়ে সমগ্র পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্ট শিল্প টিকিয়ে রেখেছে এই দেশের নারী সমাজ, এই দেশের মা বোনেরা। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অত্যন্ত কষ্টের সাথে দেখছি, অত্যন্ত ঘৃণার সাথে দেখছি এই যে নতুন জালেম, যাদেরকে মানুষ গুপ্ত হিসাবে চিনে, এই জালেমদের নেতা সে 2 দিন আগে প্রকাশ্যে বলেছে বাংলাদেশের নারীদেরকে সে একটি অত্যন্ত কলঙ্কিত শব্দ দিয়ে ব্যবহার করেছে। প্রিয় ভাই বোনেরা, যেই ব্যক্তি বা যেই দলের তার দেশের মা বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যেই নেতা, যেই দলের নেতাকর্মীদের নিজের দেশের মা বোনদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ কখনো অগ্রগতি আশা করতে পারে না। তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশের মানুষ আত্মসম্মানমূলক কোনো, মর্যাদাপূর্ণ কোনো আচরণ আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, এই জালেমদের একটি কথাই শুধু বললাম, আমি আপনাদেরকে আরো একটি কথা বলছি। তার আগে বিবি খাদিজার সম্পর্কে আপনারা জানেন না? আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই বিবি খাদিজা, উনিও একজন কর্মজীবী মহিলা ছিলেন। ওনার নিজের ব্যবসা বাণিজ্য ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কাজ করতেন। প্রিয় ভাই বোনেরা, এরা বলে ইসলামের রাজনীতি করে, অথচ নবীর স্ত্রী নিজে যেখানে একজন কর্মজীবী মহিলা ছিলেন, সেখানে কেমন করে একটি রাজনৈতিক দলের নেতা এবং কেমন করে সেই রাজনৈতিক দলটি তাবৎ বাংলাদেশের নারী সমাজকে এমন একটি কলঙ্কিত শব্দ জর্জরিত করল। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কাজে আমরা ইসলাম ধর্ম বলে, আমরা আমাদের দেশের সামাজিক অবস্থান বলি, সকল জায়গায় নারীদের একটি শক্তিশালী অবস্থান আছে এবং আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারবো না। এই নারীদেরকে পেছনে রেখে, এই নারীদেরকে ঘরে বন্দি করে রেখে কোনোভাবেই আমরা বাংলাদেশকে সামনে যেতে পারবো
এটি আমরা কখনোই মনে করি না। এবং সেই জন্যই দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি বাংলাদেশের নারীদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ বিনামূল্যে করে দিয়েছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে দেশ গড়ার, এবং দেশ যদি গড়তে হয় প্রত্যেকটি নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আজকে। তা না হলে এই দেশকে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আমরা এই নারীদেরকে, বিশেষ করে গ্রামের খেটে খাওয়া নারী যারা, শহরের খেটে খাওয়া নারী যারা, কর্মজীবী নারী যারা সহ সকল গৃহিণীর কাছে, সকল পরিবারের মাদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে আমরা এই নারীদেরকে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি, যেন তারা পুরুষের পাশাপাশি পরিবারে, সমাজে, দেশে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভূমিকা রাখতে পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন এবার দেখে ওই যে গুপ্ত সংগঠনটির কথা বললাম, যারা বাংলাদেশের নারী সমাজকে অপমানজনক শব্দ ব্যবহার করে। আরেকটি ঘটনা বলি, তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতাকর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, এইসব লোক যদি নির্বাচিত হয়, এইসব লোক যদি দায়িত্ব পায়, তাহলে আজকেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জনগণের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে, দেশের মানুষের ভাগ্যের কি দুর্বিষহ অবস্থা হবে। যাদের মনে এই কথা এবং মনের কথাই বেরিয়ে এসছে তাদের বাস্তবে। কাজেই প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তদের বিরুদ্ধে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যারা দেশের মানুষকে সম্মান করতে জানে না, যারা পরিকল্পনা করে রাখে যে 12 তারিখের পর থেকে তারা জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, এইসব গুপ্তরা সেই 86 সাল 71 সাল ইতিহাস যদি দেখি আমরা, সব সময় যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের সাথে সব সময় এপাশ নালে ওপাশ, মুদ্রার এপেট নালে ওপিট হিসেবেই তারা ছিল। কাজে তাদের কাছ থেকে দেশের মানুষ ভালো কোনো কিছু আশা করতে পারে না। প্রিয় ভাই বোনেরা, বিশাল এই বরিশাল বিভাগ 1993 সালে বিএনপি তথা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার এই বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে নদীর পানি অনেক দূর গড়িয়ে গিয়েছে। আমরা এলাকার উন্নয়নে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, কিন্তু আরো বহু কাজ করা বাকি। যেমন বরিশাল ভোলা ব্রিজ, এই কাজটি আমাদেরকে করতে হবে। এখানকার শেরে বাংলা মেডিকেল কলেজ, সেটিকে এলাকার মানুষের চিকিৎসার জন্য উন্নত করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর এবং রাজবাড়ী থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, এই বক্তব্য দেবার আগে আমরা যাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, প্রত্যেকটা মানুষ স্ব স্ব এলাকার সার্বিকভাবে এই সমগ্র এলাকার
ফরিদপুর, গ্রেটার ফরিদপুর অঞ্চলের প্রত্যেকটা এলাকার বিভিন্ন সমস্যার কথা আপনাদের নেতারা আপনাদের সামনে তুলে ধরেছেন। শুনতে পেয়েছেন আপনারা সেটা? আচ্ছা, তা আপনারা ওনারা যে সকল দাবি দেওয়া দিয়েছেন এলাকার উন্নয়নে, নেতৃবৃন্দ আপনারা যারা ধানের শীষের প্রার্থী দয়া করে একটু দাঁড়ান সামনে। শুধু ধানের শীষের প্রার্থী যারা, অনলি প্রার্থী যারা, সামনে আসেন, একটু স্কুলের অ্যাসেম্বলির মতন লাইন দিয়ে দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াও, লাইন করে দাঁড়া যাও। এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে, ইনারা যেই সমস্যার কথাগুলো বলেছে, আপনারা কি সেই সমস্যাগুলোর সাথে একমত? কি ভাই, সকলে একমত? আচ্ছা, তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনারা তাদেরকে নির্বাচিত করলে পরে ইনশাল্লাহ তারা এলাকার সমস্যার সমাধান করবে, তাই তো নাকি? কিন্তু সমস্যার সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে। কি সেটা? হ্যাঁ, শুনি না। কোথায় ভোট দিবেন? কোথায়? রাইট, ধানের শীষে যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো, কাজ করো না কেন তোমরা? কাজে আপনারা একটু ধানের শীষ উঁচা করেন, আপনাদের হাতে ধানের শীষলা। এদের সকলের হাতে আমি দলের পক্ষ থেকে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। 12 তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন। নির্বাচিত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা। ধন্যবাদ, বসেন। প্রিয় ভাই বোনেরা, একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা, ফরিদপুর জেলার নেতারা একটি দাবির কথা বলেছে, দুটি দাবির কথা মূলত বলেছে। এক, এই ফরিদপুর শহরে সিটি কর্পোরেশন করা, এবং 2, ফরিদপুরকে বিভাগ করা। তাই তো নাকি? এটাই তো শুনলাম নাকি? ঠিক শুনছি? আচ্ছা, তাহলে আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সকলের সামনে আমি এতটুকু বলতে চাই, ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে আগামীতে ধানের শীষ আগামী 12 তারিখে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয়, বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয়, তাহলে ইনশাল্লাহ জনগণের সেই দাবি বিএনপি পূরণ করবে। প্রিয় ভাই বোনেরা, অনেক সমস্যার কথা আমরা শুনেছি। এই সমস্যাগুলো আমি ভেবেছিলাম যে এত সমস্যা নেই, কারণ দীর্ঘ 17 বছর আমি দেশে থাকতে পারিনি। আমরা দূর থেকে শুনেছি প্রত্যেক এলাকায় বলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু যদি উন্নয়ন হয়েই থাকে তাহলে প্রার্থীরা কেন এত সমস্যার কথা বলল? তার মানে কি উন্নয়নের ফাঁকা বলি ছিল এতদিন? তাহলে প্রিয় ভাই বোনেরা, এখন সময় এসেছে আপনারা যে অধিকার ফিরে পেয়েছেন, যে অধিকার আপনাদের কাছ থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার বাংলাদেশের মানুষ ফিরে পেয়েছে। এবং সেই অধিকার আদায় করার মাধ্যমে, অর্থাৎ আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ তাদের সেই উদ্ধারকৃত অধিকার প্রয়োগ করার মাধ্যমে দেশের মানুষ দেশের অধিকার ফিরে পাবে। কারণ আমরা যারা বিএনপি করি, আমরা বিশ্বাস করি যে এই দেশের বিএনপির সকল ক্ষমতার উৎস কারা? জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, এবং এই দেশের প্রকৃত মালিক হচ্ছে জনগণ। কাজেই যখন দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার থাকবে, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য একটি সরকার থাকবে, তখনই একমাত্র সম্ভব দেশের এলাকার মানুষের সমস্যার সমাধান করা, তখনই একমাত্র সম্ভব দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, এলাকার সমস্যা যেমন আছে, একই সাথে আরো বহু কতগুলো সমস্যা আছে, এবং সেগুলো সম্পর্কে আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করেছি যে বিএনপিকে বাংলাদেশের মানুষ 12 তারিখে নির্বাচনে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি
কি কি পরিকল্পনা গ্রহণ করবে যাতে করে এলাকার সমস্যার সমাধান হয়, যাতে করে দেশের মানুষের সমস্যার সমাধান হয়। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা একটি অন্যতম প্রধান সমস্যা হচ্ছে নদী ভাঙন। আমারে প্রিয় ভাই বোনেরা, এই এলাকার বহু যুবক তরুণ আছে যারা শিক্ষার আলোয় আলোকিত, কিন্তু তাদের একটি সমস্যা আছে যে বহু মানুষের কাছে কর্মসংস্থান নেই। আমরা পরিকল্পনা গ্রহণ করেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি জেলার বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করে সেই এলাকার উপযুক্ত কি কি কলকারখানা তৈরি করা যায়, যে সকল কলকারখানা তৈরি করলে পরে সেই এলাকার মানুষের কর্মসংস্থান হবে, এবং সেভাবেই আমরা গড়ে তুলতে চাই। কৃষি এবং শিল্প দুটোকে আমরা গড়ে তুলতে চাই যাতে করে প্রত্যেকটি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়, যাতে করে সেই এলাকার মানুষ আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমাদের পরিকল্পনার একটি অন্যতম আরেকটি অংশ আছে, সেটি হচ্ছে বাংলাদেশের সমগ্র জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। এই নারীদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, এই মা বোনদেরকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, সেই সময় তিনি ক্লাস 1 থেকে ক্লাস 12 অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি দেশকে সামনের দিকে গড়ে তুলতে চাই, আমরা যদি দেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা পেছনে রেখে আমরা কোনোভাবেই সামনে এগোতে পারবো না। কাজেই এই নারী গোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, এবং সে কারণেই প্রত্যেকটি গৃহিণী কাছে আমরা, খেটে খাওয়া প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি গৃহিণীর কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে প্রতি মাসে তাদেরকে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা প্রদান করা হবে। এবং আমরা বিশ্বাস করে এটি যদি আমরা বেশ কয়েক বছর চালু রাখতে পারি, ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে খেটে খাওয়া পরিবার যেগুলো আছে, সেই পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে, এবং স্বাবলম্বী করতে পারলেই, পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে পারলেই দেশ ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের এই যে এখানে উল্লেখ করে গেছেন, আমাদের কয়েকজন প্রার্থী এখানে উল্লেখ করে গেছেন যে মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে মানুষ অনেক কষ্টে আছে, প্রয়োজনের সময় ডাক্তার পাওয়া যায় না, প্রয়োজনের সময় মানুষ ওষুধ খুঁজে পায় না। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বাংলাদেশে বিশেষ করে এই যেই হাসপাতালগুলো আছে, এগুলোকে তো আমরা মেরামত করব, এখানে ডাক্তারের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, কিন্তু একই সাথে সমগ্র বাংলাদেশে আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করতে চাই, যেই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে গিয়ে, ঘরে ঘরে গিয়ে নারী এবং শিশুদেরকে তারা চিকিৎসা সুবিধা দিবে, যে সকল চিকিৎসা সুবিধা ঘরে বসে দেওয়া যায়, ছোটখাটো অসুখ বিসুখ, যাতে করে মা বোনদেরকে কষ্ট করে হাসপাতালে আসতে না হয়, ঘরে বসেই তারা ওষুধ পাবে, ইনশাল্লাহ ঘরে বসেই তারা চিকিৎসা সুবিধা পাবে। এখন প্রিয় ভাই বোনেরা, আরেকটি কাজ আমরা করতে চাই। এই পুরো অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজ আছে, যেই কাজটি করলে শুধু যে কৃষক ভাইরা সুবিধা পাবে তা নয়, কৃষক ভাইদের পাশে সব ধরনের মানুষ সেই সুবিধাটা পাবে। কি সেটি হচ্ছে পদ্মা ব্যারেজ নির্মাণ করা। প্রিয় ভাই বোনেরা, এই সমগ্র অঞ্চলকে ঘিরে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই, যাতে করে ড্রাই সিজনে, শুকনা মৌসুমে এই এলাকার মানুষের পানির কষ্ট না থাকে, চাষাবাসের কষ্ট না থাকে, সেই জন্য আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করতে চাই। এই পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে আমরা হাত দিতে চাই। আপনারা কি আছেন এই পরিকল্পনার সাথে? কারা আছেন দেখি হাত তুলে। পদ্মা ব্যারেজ নির্মাণে কারা আছেন? হ্যাঁ,
আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা পারবো না। অর্থাৎ জনগণের সমর্থন ছাড়া সম্ভব নয় কোনো বড় কাজ করা। জনগণের যদি সমর্থন থাকে, ইনশাল্লাহ বিএনপি যে কোনো বড় কাজ করতে সক্ষম হবে।